শাশুড়ি স্বর্ণের হার হারিয়ে ফেলার অপরাধে যেদিন আমার তালাকের সিদ্ধান্ত হয় সেদিন আমার স্বামী নীরব ছিলেন, ভালো মন্দ কিছুই বলেননি। রাতে শোবার সময় আমি তার গায়ে হাত রাখলাম, নরম গলায় বললাম, সামান্য একটা হার হারিয়ে যাবার কারণে আমায় ডিভোর্স দিবেন? সারা জীবনের একটা সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যাবে? তিনি জবাব দিলেন না, পাশ ফিরে শুয়ে পড়লেন। বুকে পাথর চাপা দিয়ে চোখ বুজে রইলাম। কত শত স্বপ্ন নিয়ে একটা মেয়ে স্বামীর সংসারে পা রাখে, নতুন বাড়ি, নতুন মানুষ, নতুন জীবন, কত প্রত্যাশা, সবকিছুই যেন এক নিমেষে শেষ হয়ে গেল। ঘটনার শুরু গতকাল রাতে। কাজকর্ম সেরে শোবার আয়োজন করছি, হঠাৎই শাশুড়ি মা আমার ঘরে এলেন। নরম গলায় বললেন, এ বাড়িতে থাকতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা? আমি মাথা দোলালাম, বিনয়ের সবটুকু গলায় জড়িয়ে বললাম, না মা, কোনো সমস্যা হচ্ছে না, এখানে বেশ ভালোই আছি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, গলায় একখানা সোনার হার পরিয়ে দিয়ে বললেন, আমার বাবা আমাকে এই হারটা দিয়েছিলেন, সেকেলে খাঁটি সোনা, আজকাল কোথাও তুমি এর দেখা পাবে না। হারখানা সত্যি বেশ সুন্দর, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ না হলেও চমৎকার দেখতে। গলায় পড়েছি তাই খুব সহজে ভার বুঝতে পারছিলাম, কম করে হলেও 4 ভরি স্বর্ণ আছে। শাশুড়ি মা বললেন, কাল তোমার বউ ভাত, ওই ছোট মতো করে আয়োজন করেছি। এতদিন নানান ব্যস্ততায় অনুষ্ঠানটা বাকি পড়ে গিয়েছিল, ফাহিমও বাড়িতে ছিল না, সবকিছু মিলিয়ে আর করা হয়ে ওঠেনি। অবশেষে আগামীকাল তারিখ ঠিক করা হয়েছে। তোমার শ্বশুরের অফিসের কজন লোক আসবে, বাকি আমরা আত্মীয় স্বজন। কালই হারটা পড়বে, কেমন? মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। ছোটবেলার কথা খুব একটা মনে নেই আমার, এতটুকু জীবনের বেশিরভাগ সময় কেটেছে এতিমখানায়, নামে মাত্র পড়াশোনা শিখেছি। তারপর হঠাৎই একদিন শ্বশুর আব্বুর সাথে দেখা, এতিমখানা পরিদর্শন করতে এসেছিলেন, যা নিয়ে তার সামনে গিয়েছিলাম। তিনি আমাকে দেখে পছন্দ করে ফেললেন। লাবণী ম্যাডামের কাছে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব রাখলেন। বনেদি বাড়ি, ছেলের চরিত্র ভালো, নামি দামি কোম্পানিতে বেশ ভালো বেতনে চাকরি করে। ছেলের বয়স 30 পেরোয়নি, ভাগ্যে থাকলে সরকারি চাকরি পেয়ে বসতে পারে। এতিমখানার সবাই আমার ভাগ্যের প্রশংসা করে বলল, এমন কপাল কজনের হয়। মা বাপ থাকার পরেও অনেকের কাছে এমন সম্বন্ধ সোনার হরিণ, গাদা গাদা টাকা দিয়ে ঘটক ধরেও জোগাড় করতে পারে না। সেখানে মাইশার ভাগ্য দেখ, সৌভাগ্য যেন নিজে হেঁটে ওর দরজায় এসে দাঁড়িয়েছে। যাই হোক, বিয়েতে ছেলেপক্ষের খুব বেশি লোক না আসলেও এতিমখানার সবাই অনেক আনন্দ ফুর্তি করেছিল। বিয়ের পরে বাড়িতে চলে এলাম। শাশুড়ি মা নিজে সাথে নিয়ে আমাকে গোটা বাড়ি ঘুরিয়ে দেখালেন। 18 কাঠা জমির উপর 3 তলা বাড়ি, উপরের 2 তলায় 4টে করে মোট 8টা ঘর শোবার জন্য। ঘরের সাথে অ্যাটাচ বাথরুম এবং বেলকনি আছে। নিচতলার বড় একটা অংশ জুড়ে বসার জায়গা, সোফা পাতানো, পশ্চিম পাশে রান্নাঘর এবং তার সামনের দিকে খাবার টেবিল, সবকিছু খুব পরিপাটি করে সাজানো। শাশুড়ি মা আমাকে সবটা দেখাচ্ছিল আর এসব তৈরিতে কত কি খরচ হয়েছে তার বর্ণনা দিচ্ছিলেন। বাড়ির অন্য সব লোককে অপেক্ষা করেই তিনি কাজটা করেছিলেন এবং কেউই তাকে বাধা দিতে আসলো না। সৌজন্যতা দেখিয়ে বলল, না, মেয়েটা সবে এসেছে, পরে ধীরে সুস্থে দেখে নেবে। বাড়ি ঘুরে দেখার ব্যাপারটা আমার একটুও ভালো লাগেনি। বেশ ভালোই বুঝতে পারছিলাম উনি আমাকে ওনাদের প্রতিপত্তি দেখাতে চাচ্ছেন, খুব সূক্ষ্মভাবে আমাকে দেখিয়ে দিতে চাচ্ছেন যে তারা আর আমি এক নই, আমার অবস্থান অনেক নিচে, তাদের চাকর বাকরদের কাছাকাছি। বিয়ে বাড়িতে হই হুল্লা লেগে থাকলেও এই বাড়িটা কেমন যেন নিশ্চুপ ছিল। রাতে খাবার সময় আমার চাচাতো ননদ বলল, ভাবি তো কিছুই খেতে পারছেন না, ইলিশ মাছের কাটা বাছতে অসুবিধা হচ্ছে নাকি? মাথা দুলিয়ে না বললাম। সে আমার পাতে বেশ কয়েক টুকরো গরুর গোশত তুলে দিয়ে হাসলো। মেয়েটার নাম সুমনা, ফাহিমের চাচা চাচির একমাত্র মেয়ে, বেশ মিশুক এবং সরল স্বভাবের। খাওয়া শেষে আমাকে বাসর ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। বাসর রাতে আহামরি তেমন কিছু হয়নি। ফাহিম বললেন, এসব শাড়ি গহনা পরে থাকতে অসুবিধা হলে চেঞ্জ করে ফেলো, বাথরুম ওদিকে। ব্যাগ থেকে কাপড় বের করে নিয়ে বাথরুমে ঢুকলাম। আমার আগের কাপড়গুলোর মধ্যে তুলনামূলক একটু ভালো দেখে 2টো 3 পিস সাথে নিয়ে এসেছিলাম, তার থেকে একটা পরলাম। মুখ হাত ধুয়ে বাইরে এসে দেখি ফাহিম খাটে বসে ল্যাপটপে কাজ করছেন। আমাকে দেখে সহজ গলায় বললেন, বিয়েতে খুব ঝামেলা, সারাদিন অনেক ধকল গেছে, শুয়ে পড়ো, আমার কিছু কাজ আছে, কাজ শেষ করে ঘুমাবো। কথাগুলো বলে তিনি বেলকনিতে চলে গেলেন। কি করব বুঝতে পারছিলাম না, চুপচাপ খাটের উপর বসলাম। ওভাবেই রাত কেটে গেল। ফাহিম ঘরে আসলেন না। সকালে বললেন, কাল রাতে কাজ করতে করতে চোখ লেগে গিয়েছিল। তার কথায় কৈফিয়ত দেওয়ার ব্যাপার ছিল না, না ছিল কোনো আবেগ অনুভূতি, যেন তার বলতে ইচ্ছে করেছে তাই বলেছেন। সেদিন দুপুরে খাওয়ার পরই ফাহিম বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। শাশুড়ি মা বলেছিলেন অফিসের কাজে বাইরে গেছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ফাহিম চলে যাবার পর আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেননি। কানা ঘুষায় শুনেছি বিয়েতে তার মত ছিল না, বাপের জোরাজুরিতে বিয়ে করতে রাজি হয়েছে। এইসব শুনে কষ্ট পেলেও প্রকাশ করিনি। তার মতো সুদর্শন যুবক আমার মতো একটা
সাধারণ মেয়েকে কেন পছন্দ করবে? কি আছে আমার? কিছুই নেই। বাবা মায়ের পরিচয় জানি না, এতিমখানায় বড় হয়েছি, সেভাবে পড়াশোনা করা হয়নি, কোনো রকমে দাখিল পরীক্ষা দিয়েছিলাম, পাশ করতে পারিনি। এমন একটা মেয়েকে কেউ পছন্দ কেন করবে? বৌভাত উপলক্ষে আজ সকাল থেকে বাড়িতে বেশ অনেক লোক এসেছে। তাদের কেউ নিয়ে গেছে কি না তাও ঠিক বুঝতে পারছি না। অনুষ্ঠানের সময় হারটা আমার গলায় ছিল। খেতে বসার আগে চাচি শাশুড়ি বললেন, এসব জিনিসপত্র পরে খেতে অসুবিধা হবে, তুমি বরং ফ্রেশ হয়ে নাও, ভালোভাবে খেতে পারবে। সত্যিই মোটা জামদানির শাড়ি আর গহনার ভারে অস্বস্তি লাগছিল, তাই ঘরে গিয়ে কাপড় বদলে নিলাম। হারটা খুব সাবধানে আলমারিতে তুলে রাখলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষে সবাই যার যার মতো করে বাড়ি চলে গেল। কোলাহল স্তিমিত হয়ে আসতেই শাশুড়ি মা আমায় ডেকে নিয়ে হার ফেরত চাইলেন। ফেরত দিতে গিয়ে দেখি হার নেই। সারা আলমারি ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও হারের দেখা পেলাম না। শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে উঠলেন। বাড়ি মাথায় তুলে বললেন, এমন অলক্ষী মেয়েকে তিনি ঘরের বউ করে রাখবেন না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বাড়ির কেউ তার কথার কোনো প্রতিবাদ করলো না। ফাহিমও কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আচ্ছা, সত্যি সত্যি কি আমার তালাক হয়ে যাবে? তালাক হবার পর কোথায় যাব আমি? এতিমখানায় ফেরত গেলে ওরা কি আমায় থাকতে দেবে? হারখানা খুঁজে পেলে হয়তো নিজের সম্মান বিসর্জন দিয়ে এ বাড়িতে পড়ে থাকা যেত, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। রাত প্রায় শেষ, আবছা আলো ফুটতে শুরু করেছে, অন্ধকার মিলিয়ে যাচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। আমার এখন আর ভালো লাগছে না, খুবই অস্বস্তি লাগছে। চোখ বন্ধ করে নিজের অন্ধকার ভবিষ্যতের কথা চিন্তা করতে লাগলাম। পৃথিবীর বুকে নতুন দিনের সূচনা হচ্ছে, অথচ আমার জীবন ডুবে গেছে নিঃশক কালো আধারে। অনিশ্চয়তার জাল থেকে আদৌ কি কখনো মুক্তি পাবো? আমার জীবন কি কখনো সুখের হবে না? সামান্য একটা হারের জন্য কি সত্যি সত্যি আমার ডিভোর্স হবে?